মামদানি এবং নেতানিয়াহুর মধ্যে ট্যাগ অফ ওয়ার একটা হচ্ছে। প্রথমে মামদানি বলল ওনাকে ঢুকতে দেবো না, ঢুকলে আমি ধরে ফেলবো, জড়ায় ধরে ফেলবো। নেতানিয়াহু বলছে আমাকে ধরা এত সোজা না, কারণ আমার গায়ে তেল লাগানো আছে, স্লিপ করে বার হয়ে যাবো। আপনার অপ্রিয় একজন ক্যারেক্টার, সিরিয়ার যে মুসলমান বলবো না কি বলবো, সেটা আসলে এটা আসলে টাকার কাছে বিক্রি হয়ে যায়। রাশিয়া এবং চীনের জন্য ভালো হলো, তারা যদি চায় ইচ্ছা করলে এখন মার্কিনীদের সাইজ করে দিতে পারে। আর আমরা দেখেছি ইরান কখনো প্রথমে হামলা চালায় না। ইউক্রেনের সাথে তো ইরানের কোনো সরাসরি ঝামেলা নেই। হরমুজ তো কোনোদিন বন্ধ ছিল না। এবং 60 দিনের যে যুদ্ধ হলো আতিক ভাই, সেখানে তো ইরান স্পষ্ট বলে দিচ্ছে যে আমাদের নীতিমালায় হরমুজ চলবে। সৌদি আরবের জন্য বাবাল মানদের প্রণালী সম্পূর্ণ বন্ধ। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শো দেশ এবং দেশের বাইরে অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আতিক ভাই, আপনি ভালো করে জানেন যে গত 2 দিন ধরে, শুক্রবার রাত থেকেই বলা যায়, আজকে হচ্ছে সোমবার, আপনি রবি, শনি, রবি, সোমবার তো এখনো শেষ হয়নি। এখন পর্যন্ত তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করেছে, আর ওদিকেও শোনা যাচ্ছে যে ইরানও ঘোষণা করেছে তারা হামলা করবে না আপাতত। আর আমরা দেখেছি ইরান কখনো প্রথমে হামলা চালায় না। এই যে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি, তেলের দাম, তারপরে হচ্ছে আপনার ইসরায়েল সিরিয়া কিছু বিষয় সামনে আসছে, আপনি এক এক করে দর্শকদের সংক্ষিপ্ত আকারে যদি একটু বলতেন। আসলে যথারীতি যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ থেমে আছে, কারণ মার্কিনীরা হামলা বন্ধ রেখেছে। ইরান যেহেতু বলেছে যে মার্কিনীরা হামলা না করলে আমরাও হামলা করব না, তো সেই জায়গায় এসেছে। আর আপনার গতকাল রোববার আর কি, অস্ট্রিয়ার যে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরএফ এর টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে মার্কিন যে ইরানি যে কূটনীতিক, মানে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি, তিনি নিশ্চিত করেছেন যে আমরা বার্তা বিনিময় অব্যাহত রেখেছি, কোনো সরাসরি আলোচনা নয়। কারণ ইরান এখন বলে দিয়েছে মার্কিনীদের সাথে সরাসরি কোনো আলোচনা করবে না, কারণ তাদের কোনো দামই নেই। আর ইরানের এখন অগ্রাধিকার হচ্ছে ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণকে রক্ষা করা। এবং যুক্তরাষ্ট্রই প্রয়োজনীয় শর্তাবলী লঙ্ঘন ও ধ্বংস করেছে এবং একটি অবৈধ যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছে, এটা হলো তার বক্তব্য। আর দ্বিতীয় যে দিক হলো যে এই টানা 13 দিন হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আর পেরে উঠছে না। সে তার আসলে কূটনীতিক এবং যে সামরিক কর্তা ব্যক্তিদের নিয়ে বসেছিল ট্রাম্প, সেইখানে তারা বলছে যে আমাদের আর যুদ্ধ করার সামর্থ্য নেই। আচ্ছা, এটা কবে বসছিল? লাস্ট ফ্রাইডেতে। এইটা লাস্ট ফ্রাইডেতে, এবং এর ফলেই কিন্তু ফ্রাইডে রাত থেকেই তারা যুদ্ধ বন্ধ রেখেছে, এবং এখন আজকে এটা 3 দিনে পড়লো। তো ইরানি এক কর্মকর্তা রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশের না করে, যে তেহরান হলো আঘাতের বদলে আঘাত দিতে, মানে ইরানের উপর হামলা হলেই সে পাল্টা হামলা করবে এবং সমপরিমাণ। আপনি তো বললেন তাদের সমরাস্ত্র ফুরিয়ে আসছে বলে তাদেরকে জেনারেলরা ট্রাম্পকে, হ্যাঁ, কিন্তু জেডি ভান্স তো বলছেন যে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য উনি কিছু। আচ্ছা, এর আগেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর সব অঞ্চলেই দেখেছি তারা আলোচনার আবডালে আসলে অস্ত্র সংগ্রহ করে। আচ্ছা, মানে আপনাকে আলোচনায় ব্যস্ত রেখে আপনাকে একটু মানে ইতস্ততার মধ্যে ফেলে দিয়ে সে আক্রমণ করে বসে। ঠিক এইবারও আপনি দেখেন ইরানের সাথে 60 দিনের যুদ্ধবিরতি করে সে কিন্তু 10-12 দিনের মাথায় যে ইরানের রাহবারের দাফন অনুষ্ঠানের শেষের দিকে এসে আক্রমণ করে বসে। তো তাদের কোনো অজুহাতের শেষ নেই, এবং আমার যেটা ধারণা এই মুহূর্তে মার্কিনীরা সারা পৃথিবীতে তাদের যত এই যে 800-র উপরে যে ঘাঁটি আছে, সব ঘাঁটি খালি করে সব অস্ত্র মধ্যপ্রাচ্যমুখী নিয়ে আসছে গোপনে। এবং শুধু তাই নয়, আমার ধারণা ন্যাটো এবং অন্যান্য দেশের সাথে যেসব দেশে তারা অস্ত্র বিক্রি করেছিল সেসব বিক্রিত অস্ত্র ফেরত নিয়ে আসতেছে, যাতে তাদের গোডাউন। হ্যাঁ, এখন কিন্তু এই জায়গায় কিন্তু আরো একটা ভ্যাকুয়াম তৈরি হলো। এর ফলে হবে কি, রাশিয়া এবং চীনের জন্য ভালো হলো, তারা যদি চায় ইচ্ছা করলে এখন মার্কিনীদের সাইজ করে দিতে পারবে। অবশ্যই। হ্যাঁ, এবং তাইওয়ান ইস্যুটা সামনে, যদিও চীন মনে হয় তাইওয়ানকে ওইভাবে করবে না, কিন্তু তাকে ব্লকেট দিয়ে দিতে পারে চারদিকে। তারপর রাশিয়ানরা আছে, রাশিয়ানরাও ইউক্রেনে ব্যাপক হারে এখন এগিয়ে যেতে পারবে। এই হলো। তো মার্কিন যে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক ওয়ালস, উনি ফক্স নিউজ এবং অন্যান্য টেলিভিশন চ্যানেলকে এই সাক্ষাৎকারে বলেছেন যে আমরা আসলে কূটনৈতিক আলোচনার সুযোগ দেওয়ার জন্য ইরানকে সময় দিয়েছি। তো ইরানকে তোমরা সময় দিয়েছো না, ইরান তোমাদের সময় দিয়েছে। তোমরা তো আক্রমণের মধ্যেই আছো। ইরান বলছে আক্রমণ হলেই পাল্টা আক্রমণ, তোমাদের সাথে তো কোনো আলোচনাই হয় না। এটা 10 দিনের যুদ্ধবিরতিও তো মানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা চেয়েছিল, এবং ইরানের পক্ষ থেকে সেটা নাকচ করে দেওয়া হয়েছে। কারণ আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে যে তথ্য সামনে আনে, তার মধ্যে তারা বলেছে যে এখন এই ইসলামাবাদ যে সমঝোতা হয়েছিল এর মধ্যে ইয়েমেনকেও যুক্ত করতে হবে। তো ইসলামাবাদ সমঝোতায় তো লেবানন যুক্ত ছিল, কোনো কাজ হয়েছে?
এখন আবার ইয়েমেনকে যুক্ত করবো, মানে ইয়েমেনের ওই দিক দিয়ে সৌদি আরবের যে তেলগুলা জি, রপ্তানি জি, হতো ওটার জন্য। সেইটাকে যেন ওপেন করা যায়। তো ইয়েমেন তো এত সহজে মানবে না। ইয়েমেনের একটা জাতির ৭০ থেকে ৮০,০০০ শিশু মারা গেছে শুধু খাবার এবং ঔষধের যুদ্ধের ব্লকেডের জন্য। কারণে। তো সেই ইয়েমেন, এই সৌদি আরব, হ্যাঁ? তো এরা তো ইসরায়েলের চেয়ে কম না। হ্যাঁ? তো তারা বলছে যে তারা এই করবে, সেই করবে। তো এখন বাস্তবে এবং সৌদি আরবের যে নাজরান কি আরামকো যে আরামগো, তেল হ্যাঁ। শোধনাগার মার্কিন সেইখানেও যুক্তরাষ্ট্রের সাথে হামলা যে করেছে। যৌথ হ্যাঁ, তো যার ফলে সৌদি আরবের তেল উৎপাদন ক্ষমতাও এখন অনেক কমে যাবে। কারণ আরামকো হলো তাদের প্রধান তেল উৎপাদন এর কেন্দ্র। আগের মনে হয় ৪০ দিনের যুদ্ধে হ্যাঁ। প্রায় 40% কমে না, গেছিল তেল। ৪০ দিনের যুদ্ধে না, এর আগের ১ বছরে যখন আচ্ছা, আচ্ছা। ইয়েমেনের সাথে আর যুদ্ধ যুদ্ধ চলছিল, ছিল তখন। তখন ইয়েমেনিরা সেখানে ড্রোন হামলা চালায়। সেটা আমেরিকান এত প্রোটেকশন হুম, ওইটার পাশে, কিন্তু কোনো কাজই করতে কাজই করতে পারেনি। পারেনি। তো তো ঠিক এইবার আবারও তারা এই একই ঘটনা ঘটিয়েছে। এখন আরামকোর কৌশলের কাছে আমেরিকা এবং সৌদি আরব এবং তাদের জোট এখন কোথায় গিয়ে দাঁড়ায়। এবং সবচেয়ে মজার, এই অবস্থায় কিন্তু ইসরায়েল সম্পূর্ণ আরামে ভালো আছে। আছে সেটাই। কোনো টেনশন নাই। হ্যাঁ, ফ্রি। হ্যাঁ, অন্যরা ফাইট করতেছে তার পক্ষ থেকে। সে মজা নিতেছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর আজকে বলছে যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধকে নিয়ে দূর থেকে মজা দেখতেছে। হ্যাঁ। আপনার কথাটাই কিন্তু সে বলছে। এই তেলের বাজারে কি বলেন? একটু তো স্বস্তি। আচ্ছা, তেলের বাজারে আসলে যেহেতু ৩ দিন যাবৎ আপনার তেল বাজারটা একটু ঠান্ডা আছে। কারণ কোনো হামলা পাল্টা হামলা যেহেতু হচ্ছে না, অ্যা সেই কারণেই আরকি আপনার আপাতত আপাতত একটা $১০০ ছুঁলো না, এই হলো কথা। $১০০ ছুঁলো না, আবার বাদও যায় না। কারণ আপনি ৯০ এর খেয়াল মধ্যে করেন আছে। না, তেলের বাজারের কি ৩ টা ক্রুড আছে। জি। মানবার ক্রুড সেটা আছে $৯৭.৫ আজকে সকাল। ব্রেন্ট ক্রুড জি, জি। $৯২.১৪ আর WTI ক্রুড সেটা $৮৪.৬৫। এই খুব বেশি $১-১.৫ করে কমেছে কমেছে। এবং এইটা $১০০ ক্রস করে যেত, সেই জায়গাটা রক্ষা করতে পেরেছে। এই কারণেই, যেহেতু এই ৩ দিন হামলা হচ্ছে না হুম। এবং যাই হোক চিপাগলি দিয়ে হোক, অনেক দূর দিয়ে হোক, তেল তেল তো যাচ্ছে। কিছুটা সাগরে জাহাজ ভর্তি করা যাচ্ছে এবং এক্সপোর্ট করতে পারছে। এই কারণেই তেলের দামটা এই মুহূর্তে হুট করে বাড়ছে না আচ্ছা, আরকি। আতিক ভাই, আমি আপনার কাছে আসবো একটু কমেন্ট সেকশন থেকে। তখন আপনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মন্তব্য, সিরিয়া তার আসল রূপে ফিরে আসছে সেটা, আর আপনার ভারত নিয়ে কিছু কথা বলেন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের ১ম দর্শক একটা আইডি দিয়ে লিখছেন, আকুল্যান্ড আইডি থেকে উনি লিখেছেন, "আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? খুব সুন্দর আলোচনা। সেকুলার রাষ্ট্র ব্যবস্থার মাঝে সমস্যা সবসময় থাকবে। ধন্যবাদ আপনাকে।" মোহাম্মদ আলী লিখছেন, মোহাম্মদ আলী মিরপুর ১৪ নম্বর ঢাকা থেকে দেখছেন। ধন্যবাদ আপনাকে জন্য। এমডি আতাউদ লিখছেন, "It could also happen. I fear that the United States could take a break from small-scale nuclear attack instead of carrying out of small-scale attacks." উনি ভয় পাচ্ছেন যে ছোট আকারে পারমাণবিক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এক পারমাণবিক ছাড়া সবকিছুই ব্যবহার করেছে। তাও তো ইরানকে তার টলাতে পারেনি। ধন্যবাদ আপনাকে। আব্দুল সালাম লিখছেন, "আসসালামু আলাইকুম কাজল ভাই, আপনাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। ওমান মাসকাট আব্দুল সালাম থেকে আমাদের অনুষ্ঠান।" আব্দুল সালাম সাহেব তৌহিদ, আব্দুল সালাম তৌহিদ সাহেব মাসকাট থেকে দেখছেন। আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং প্রবাসী যে আপনার ভাই-বন্ধু, আত্মীয়স্বজন আছে, পাড়া-প্রতিবেশী, তাদের কাছে কিন্তু শেয়ার করে দিয়েন। সামিউল লিখছেন, "কুয়েত থেকে দেখছি। অনেক সুন্দর হচ্ছে আপনার অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ।" এবং সর্বশেষ দর্শক এমডি শেখ, উনি লিখছেন, "আসসালামু আলাইকুম, সুন্দর আলোচনা। চট্টগ্রাম আগ্রাবাদ থেকে দেখছি।" আতিক ভাই, আব্বাস আরাকচি। আব্বাস আরাকচি ইনি যেটা বলেছেন যে আপনার যেটা আমরা দেখলাম গত ২ দিন কাস্পিয়ান আগে। সাগরে আরকি। জি। কাস্পিয়ান সাগরে ইরানি কোনো উস্কানি ছাড়াই। একটি জাহাজে কোনো উস্কানি, কারণ ইউক্রেনের সাথে তো ইরানের কোনো সরাসরি ঝামেলা ঝামেলা নেই নেই। এবং একটা নিরাপদ দূরত্ব। তারা হঠাৎ করে ইরানের একটি জাহাজে হামলা করেছে, এতে ১ নাবিক নিহত এবং আরেকজন আহত হওয়ার কথা জানা গেছে। তো ইইউ প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইনি আলাদা আলোচনা করেছেন এবং এই আলোচনায় তিনি এই মত ব্যক্ত করেন যে এটা খুবই অন্যায় এবং আন্তর্জাতিক রীতিনীতির বাইরে। তো এইটার বদলা নেয়া হবে এবং এটা কোনো ছাড় দেয়া হবে না। তো এবং টেলিফোনে তিনি এই যে রাশিয়ান যে আস্ট্রাখান অঞ্চল, ওই অঞ্চলে সেখানকার যে প্রশাসনকে ধন্যবাদ জানান যে তারা এই সময় একটা দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে তাদের বাকি ক্রুদের এবং জাহাজকে রক্ষা করেছে। তো তিনি এই সময় ইরান আমেরিকার যুদ্ধের যে কূটনৈতিক প্রভাব, এই বিষয়গুলো মানে তাকে ইয়ে করেন। আর ইতিমধ্যে যে রাশিয়ান নেভির যে সর্বাধিনায়ক অ্যাডমিরাল আলেকজান্ডার মইসেভ, তিনিও এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে ইউক্রেন
মানববিহীন নৌকা, মানে ওই যে ড্রোন নৌকা ড্রোন আর কি, ড্রোন নৌকার মাধ্যমে এই হামলা চালিয়েছেন। এবং এর আগেও তারা সেইখানে রুশ জাহাজ নয়, বেসামরিক জাহাজ এবং বেসামরিক পতাকাবাহী সেরকম জাহাজে আক্রমণ করেছেন। তো তারা সেই হিসাবেই তারা ইরানি জাহাজকে ওইরকম কোনো জাহাজ মনে করে আক্রমণ করে দিয়েছে। তো অবশ্যই তার জবাব তারা ইরানিদের কাছ থেকে পাবে সময় মতো। তো ইরানিরা আপনি জানেন যে ঠিক সময় মতোই তাদের হামলাটা দেয়। আর এই যে তেল আপনার যে বাবাল মানদেবের কারণে আরেকটা প্রণালী, হ্যাঁ, তো ওইখানে সৌদি আরবের জন্য বাবাল মানদেব প্রণালী সম্পূর্ণ বন্ধ। ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা তারা জানিয়েছে, তাদের যে রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বাকাইতি ইনি আল মানার টিভিকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন সৌদি জাহাজের জন্য এই প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে, এবং যদি ইয়েমেনের যুদ্ধে অন্য যারা জড়িয়ে পড়েছে তাদের জাহাজও তারা ওখানে টার্গেট করবে, মানে বিশেষ করে আমেরিকার কথা বলেছে আর কি, আমেরিকার অনুকূলে নয় তারা। তো এইভাবেই আগাচ্ছে এই এলাকা, এবং দিন দিন আমাদের জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে। যদি আমেরিকা এই সপ্তাহের মধ্যে সেই জায়গাটা খুলে দেওয়ার কোনো বন্দোবস্ত করতে না পারে, সারা বিশ্বের অর্থনীতিতে এটার প্রভাব পড়বে, এবং বাংলাদেশের মতো দেশে তো অবশ্যই খুলে তো দিতেই হবে। কারণ হচ্ছে এখানে তো আমেরিকার কারণে সমস্যাটা সৃষ্টি হয়েছে। কারণ এই হরমুজ তো কোনোদিন বন্ধ ছিল না, এবং ৬০ দিনের যে যুদ্ধ হলো আতিক ভাই, সেখানে তো ইরান স্পষ্ট বলে দিছে যে আমাদের নীতিমালায় হরমুজ চলবে। কারা যাবে ২৪ ঘন্টা আগে আমাদের বলো, আমাদের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করো, আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে, ইমেল করো, কার দেশের তথ্য দাও, আমরা তোমাদের গার্ড নিয়ে চলে যাবো। কালকে কি হয়েছে, একজন তাদেরকে না জেনে যেতে গেছে, মাইনে অটোমেটিক, মানে ইরানের হামলা করতে হয়নি আর ধাক্কাকে। তাই এটা আচ্ছা, আপনার অপ্রিয় একজন ক্যারেক্টার সিরিয়ার যে মুসলমান বলবো না কি বলবো, সেটা আসলে এটা আসলে টাকার কাছে বিক্রি হয়ে যায় না। আমাদের বাংলাদেশের মুসলমানরা, আমরা যেভাবে পৃথিবীর মুসলমানদেরকে বিবেচনা করি, পৃথিবীর অন্য অঞ্চলের মুসলমানরা এক এক ধরনের বিবেচনা করে। কিন্তু আরবদের একরকম, আরবদের মধ্যে ফিলিস্তিনিরা একরকম ভাবে, সিরিয়ানরা একরকম ভাবে, ইরানিরা একরকম ভাবে, ইরাকিরা একরকম। বিশেষ করে সৌদি আরব আমিরাত, কাতার, কুয়েত, এসব দেশের লোকরা তো আমাদেরকে মানুষই মনে করে না, মুসলমান তো পরের কাছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা অন্য আলোচনা। তো এখন এই ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়ার জোলানি আল সারা, যাকে বলে আর কি এই চুক্তি। অথচ তিনি এটা আল জাজিরার যে আল মোকাবেলা অনুষ্ঠানে সেইখানে বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, এবং এটা আপনি আল জাজিরার ওয়েবসাইটে ঢুকলে যে কেউ দেখতে পারবে, আল মোকাবেলা লেখেই আছে। তো সাক্ষাৎকারে তিনি বলেন যে ইসরায়েলের এই চুক্তি একটি দীর্ঘমেয়াদী ও সামগ্রিক চুক্তির পথ উন্মুক্ত করবে, এবং এটা যে দখলকৃত গোলান মালভূমির উপর সিরিয়ার অধিকার ক্ষুণ্ণ করবে না। 1973 সাল থেকে সিরিয়ার এই যে গোলান মালভূমি, এটা দখল করে রেখেছেন, এবং আপনি সর্বশেষ জানেন যে দামেস্কের রাজধানীর 20 কিলোমিটারের কাছে ইসরায়েল চলে এসেছে। সেইখানে এসেছে একটা হাসপাতালও তৈরি করছে, সেনাঘাঁটিও তৈরি করছে, কিন্তু এই জোড়া বাধা দিতে পারছে না। আবার সে ওদের সাথে নিরাপত্তা চুক্তি করছে। এই নিরাপত্তা চুক্তির আদৌ কোনো ভ্যালু আছে কিনা, হ্যাঁ, এবং করে মূলত তার মাধ্যমে আপনি যখন চুক্তি করলেন, মানে কি, ওই রাষ্ট্রটাকে স্বীকৃতি দিলেন, হ্যাঁ, যে উনি একটি পক্ষ, আমি একটি পক্ষ, এটা একটা রাষ্ট্র, আমি একটা রাষ্ট্র, মানে দুইজনই অবৈধ। জোলানি নিজেও একটা ইললিগাল, সে হইল মার্কিনীদের অন্যতম প্রধান পাপেট, এই তুরস্কের যে প্রেসিডেন্ট, তার মাধ্যমে তাকে ক্ষমতায় বসাইছে আমেরিকা। অথচ ওখানে সিরিয়ার আসাদের বিরুদ্ধে কত না কত, আসাদকে মূলত সরানো হয়েছিল, আপনারা জানেন, এখানে জ্বালানি যুদ্ধ। আসাদের কারণে তারা সোভিয়েত, মানে রাশিয়া ছিল, অনেকেই ছিল, মানে সিরিয়ার তেল সম্পদটা লুট করতে পারতেছিল না, ইরাকের লুণ্ঠিত তেল সম্পদটা পাচার করতে পারতেছিল না, এবং যদি এদিক দিয়া তারা এই যে এখন যে প্রবলেমে পড়ছে, বাবাল মানদেব এবং হরমুজ, এই দুই জায়গার বাধা এড়িয়ে তারা যদি তেলের পাইপলাইন ইরাক হয়ে, সিরিয়া হয়ে, জর্ডান হয়ে, এইদিকে সিরিয়ার বন্দর দিয়ে অথবা ইসরায়েলের বন্দর দিয়ে যদি তারা এটা সাগরে পাঠাতে পারে, তাহলে ইসরায়েলের লাভ হবে, ওদিকে টার্কিশদের লাভ হবে। মূলত এই লাভ লসের খেলায় সামনে ফোকাসে রাখছে শিয়া সুন্নি দ্বন্দ্ব। আর বোকা মানুষগুলো, আমাদের মুসলমানগুলো, বোকা মানুষগুলো, এরা ভাবছে যে এটা বুঝি একটা ধর্মযুদ্ধ, আসলে জ্বালানি যুদ্ধ। ভিতরে হলো অরিজিনাল জ্বালানি যুদ্ধ, এবং এই জ্বালানির মূল ইয়ে হলো রক গ্রুপ আর কি। সেই রক গ্রুপের সাথে আবার এর দোকান গত কয়েক মাস আগে একটা চুক্তি করেছে। তো সব কিন্তু পেছন দিয়ে দখলদার দেশের লোক। আতিক ভাই, আপনি দেখছিলেন যে নিউ ইয়র্কে যে মামদানি এবং নেতানিয়াহুর মধ্যে ট্যাগ অফ ওয়ার একটা হচ্ছে। প্রথমে মামদানি বললো ওনাকে ঢুকতে দেবো না, ঢুকলে আমি ধরে ফেলবো, জড়ায় ধরে ফেলবো। নেতানিয়াহু বলছে আমাকে ধরা এত সোজা না, কারণ আমার গায়ে তেল লাগানো আছে, স্লিপ করে পার হয়ে যাবো। সর্বশেষ বলেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি সবসময় জানেন একটা বাম ধারা অবস্থান আছে দুই দলের মধ্যেই, মানে পুঁজিবাদী দলের মধ্যে থেকে তারা বাম,
মানে এই বাম কিন্তু আমাদের বাংলাদেশি বা ভারতীয় বাম না। না, না। হ্যাঁ, মানে এরা হলো মানে মানুষের একটা স্বাভাবিক জীবনধারা, সমবন্টন এইসব ধরনের চিন্তা ভাবনার বাম। মানে হুম। আপনি বলেন যে মূল ইস্যুটা তাদের মধ্যে আছে যে হ্যাঁ, হ্যাঁ। সমবন্টন, হ্যাঁ, সমক্ষমতা। মানুষের যে তো এইটাই আসলে এটা কি তো আপনি বলছেন রিপাবলিকান আর ডেমোক্রেট ২ দলের মধ্যেই ২ আছে? দলের মধ্যেই আছে। তো তার মধ্যে এবার নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি উনি তো ডেমোক্রেট উনি ছিলেন। নির্বাচন হচ্ছেন ডেমোক্রেটের মধ্যে উনি বাম। তো আমি আবার অদ্ভুত দেখেছি এই বামদের বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক বা মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশিরা হুম। আ বসতি স্থাপন করেছে, তারা ঢাকায় চরম বামপন্থী ছিল। কিন্তু তারা ওইখানে বাম হয়েও তারা দেখি মামদানির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তার মানে এই বামটা আসলে বাংলাদেশি বামগুলা আসলে ধান্দাবাজ বাম ছিল। হ্যাঁ, আর জোহরান মামদানি এরা যতটুকুই করুক মনে হচ্ছে একুরেট। হ্যাঁ, তো অল্প জোহরান করলেও। মামদানি স্বাভাবিকভাবেই এই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, তার ওয়াইফ কথা বলেছে, তার পরিবার। তো এই কারণে আপনার ওই যে ফক্স নিউজকে গত রবিবার মানে গতকাল যে সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন নেতানিয়াহু, সেইখানে তিনি বলেছেন যে মামদানির উদ্দেশ্যে আমার জবাব হলো আমি আসব। কারণ আমাকে সে কোনোভাবে গ্রেফতার করতে পারবে না। সেপ্টেম্বরে যে জাতিসংঘ অধিবেশন আছে সেইখানে সে যোগদান করতে চায়। আ তো এখন দেখা যাক কি দাঁড়ায়। কারণ ফরাসি আপনার মার্কিন আইনে এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে তাকে গ্রেফতার করা যাবে না। হয়তো অন্য কোথাও কোনো প্রদেশে পারবে। ইতিমধ্যে কানাডাও আবার এই নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বলছে যে আমরা আমাদের আইন অনুযায়ী তাকে এখন গ্রেফতার করতে পারবো। আচ্ছা। যার ফলে নেতানিয়াহু এখন আর কানাডায় যাবে না। আর নিউ ইয়র্কে যাবে, গেলেও ব্যাপক বিক্ষোভের মুখে পড়বে। এটা স্বাভাবিক, বোঝাই যাচ্ছে এখন থেকে। আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই। আপনি প্রত্যেকটা বিষয়ে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আশা করি দর্শকরা ভারতের ভারতেরটা একটু বড় হলে কালকেই আমরা বলব। কারণ আমরা জানি যে মোদি এটাকে ক্যাপিটালাইজ করবে। তার এটা সাকসেস হিসাবে দেখাবে। কিন্তু আপনার কক্সবাজার প্রধান বলে দিয়েছে অলরেডি, কিন্তু আমাদের শুরু। আপনারা ভুল করবেন না, এটা আমরা শেষ করি নাই। ধন্যবাদ আতিক ভাই আপনাকে আজকে আমাদের জন্য সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সেটাও লিখে পাঠান কমেন্ট বক্সে। আমাদের এখানে আন্তর্জাতিক যেকোনো বিষয় আপনি যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে বা ইমেইল করেন, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। যাওয়ার আগে আরেকটা কথা, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।